তো আজকের ক্লাস হচ্ছে জিকে এবং ম্যাথ প্র্যাকটিস সেট আমরা নিয়ে এসেছি যারা কলকাতা পুলিশের কনস্টেবল আর ডব্লিউপি যে নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে তাদের এখন থেকে তোমরা প্রিপারেশন যদি নিতে চাও তাহলে অবশ্যই প্রশ্নগুলো অবশ্যই দেখো যে আজকের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আর যতদিন পরীক্ষা তোমার রিকমেন্ড যতই আসছে পরীক্ষার প্রশ্নটা ঠিক ততটাই টাফ হতে থাকছে, আসছে কঠিন হতে থাকছে। আগের মতো প্রশ্ন আর হচ্ছে না, এখন একটু প্রশ্ন ডিফিকাল্ট টাইপের হচ্ছে, তাহলে তোমাদেরকে সেভাবেই পড়তে হবে। তো দেখো বিরসা মুন্ডা নেতৃত্ব কে দিয়েছিলেন? মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বিরসা মুন্ডা। এবার যদি মুন্ডা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1899 থেকে 1900। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? ছোটনাগপুর অঞ্চলে হয়েছিল, ও ছোটনাগপুর অঞ্চলে। এগুলো কিন্তু একটু মনে রাখা দরকার, কারণ হচ্ছে পরীক্ষা এখন কীভাবে প্রশ্ন দিচ্ছে বলা খুব মুশকিল। তো তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, আমরা প্রশ্নগুলো দাগ দিয়ে রেখেছি, তাছাড়া এক্সট্রা ফ্যাক্ট যেগুলো আছে সেগুলো একটু জেনে নেবে। কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? 1919 সালে 13 এপ্রিল। তাহলে 1919 সালে আর একটা ঘটনা ঘটেছিল রাওলাট আইন, ঠিক আছে? আর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ফলে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ঠিক আছে? এগুলো কিন্তু এক্সট্রা ফ্যাক্ট যেগুলো জেনে রাখবে। তারপরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তোমাদের, তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা হয়েছিল তোমাদের, এটা একটু মনে রাখবে, অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে। আর এখানে ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন জেনারেল ডায়ার, ঠিক আছে? এখানে প্রায় 10,000 লোক নিরীহ মানুষকে মেরে ফেলেছিল, 10 মিনিটে প্রায় 1600 রাউন্ড গুলি চালিয়েছিল। এগুলো এক্সট্রা ফ্যাক্ট একটু মনে রাখবে। তারপরে দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকে সিকিউরিটি বিক্রি করলে বাণিজ্যিক ব্যাংকগুলি ক্যাশ রিজার্ভের ওপর কীরকম প্রভাব পড়বে? যদি ব্যাংক সিকিউরিটি বিক্রি করে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের উপর কী প্রভাব পড়বে? মানে কমে যাবে আস্তে আস্তে। দেখো পি নোট হচ্ছে কি পি নোট হচ্ছে একটা স্টক মার্কেট, ঠিক আছে? যেগুলো এক্সট্রা ফ্যাক্টর মনে রাখবে তোমরা। পি নোট এটা হচ্ছে সেবি নিয়ন্ত্রণ করেছিল, ঠিক আছে? পি নোট একটা এসিবি একটা সংস্থা। সেবি তোমাদের কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ওই 92 কি 91 এর দিকে মোটামুটি, আমার ঠিক মনে পড়ছে না। তো পি নোট হচ্ছে একটা স্টক মার্কেট, মনে রাখবে, ঠিক আছে? রিয়েল টাইম, দেখো নিম্নলিখিত কোন সংস্থা ভারতের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এই বিষয়টি তত্ত্বাবধান করেন? তাহলে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট কে করেছিল? ভারতীয় রিজার্ভ ব্যাংক রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। এবার চলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রিজ এর ক্ষেত্রে বি হলো কি? বি হলো ব্রাজিল। এবার এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমরা, যে এক্সট্রা ফ্যাক্টগুলো হচ্ছে দেখো, বি মানে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চায়না, এস মানে সাউথ আফ্রিকা। তাহলে এখানে দেখো বি বলতে এখানে কি বলছে? বাংলাদেশ ব্রাজিল। তাহলে এখানে কী হবে? বি মানে ব্রাজিল, আর যদি বলতে হতো তাহলে কী হতো? রাশিয়া, আই বললে ইন্ডিয়া, আর সি মানে চায়না, এস মানে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এভাবে দিতে পারে, ঠিক আছে? দেখো দাস বংশের প্রতিষ্ঠা থেকে কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে? দাস বংশ প্রতিষ্ঠা থেকে কুতুবুদ্দিন আইবক। দাস বংশ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1206। মনে রাখবে, দাস বংশ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1206 সালে, ঠিক আছে? তারপরে দেখো, ভারতের দীর্ঘতম নদীগুলির মধ্যে কোনটি সম্পূর্ণ দেশের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে? তাহলে দীর্ঘতম নদীর মধ্যে গঙ্গা, যেটা গঙ্গা, এটা সম্পূর্ণ দেশের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে, গঙ্গা নদী। তারপরে দেখো অ্যাপোজি হলো কি? দেখো এটা কিন্তু পড়তে পারে। অ্যাপোজি হচ্ছে চন্দ্র সূর্যের অপসুরকে কি বলে? অ্যাপোজি। আর অনুসুরকে বলা হয় পেরোজি, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে যে অ্যাপোসি কাকে বলে? অ্যাপোজি হচ্ছে অপসুর অবস্থানকে বলা হয়, আর পেরোজি হচ্ছে অনুসুর অবস্থানকে বোঝায়, ঠিক আছে? গোলাপি বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? গোলাপি বিপ্লব চিংড়ি ও পেঁয়াজ উৎপাদনের জন্য। তাহলে গোলাপি বিপ্লব, তাহলে এখানে গোলাপি বিপ্লব হচ্ছে চিংড়ি ও পেঁয়াজ উৎপাদনের জন্য এই বিপ্লব হয়েছে, প্রচুর পরিমাণ উৎপাদনের ফলে। তো এটা কারেন্ট অ্যাফেয়ার। চলো, ভারতের দীর্ঘতম রেল কাম রোড সেতুর নাম কি? রেল কাম বগিবিল সেতু। এটা 2018 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? 2018 সালে। তারপরে প্রথমে চলে যাই আমরা, দেখো 13 নম্বর প্রশ্ন। দেখো বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হলো কি? আর্গন। তো এখানে যদি বলা হয় বেলুনে কোন গ্যাস ভরা হয়, তাহলে হিলিয়াম বা নিয়ন। হিলিয়াম গ্যাস কিন্তু বেলুনে ভরা হয়, সব থেকে যেটা তোমাদের বেলুনে উপর দিকে উঠে যায়, হিলিয়াম গ্যাস, ঠিক আছে? স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কী হবে? যদি স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায়, দেখো প্রশ্নটা দেখো আগে,
স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায়, স্থির টেম্পারেচার ঠিক আছে কিন্তু চাপ কমে গেছে, তাহলে নির্দিষ্ট পরিমাণে গ্যাসের আয়তন কী হবে? গ্যাসের আয়তন বেড়ে যাবে, ঠিক আছে। যদি চাপ কমে তাহলে গ্যাসের আয়তন কী হবে? বাড়বে। যত চাপ দিবে তত গ্যাসের আয়তন কমতে থাকবে, যত চাপ কম হবে তত গ্যাসের আয়তন কী হবে? বাড়তে থাকবে। যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত করা হয় তাকে কী বলে? ডিফিউশন বলা হয়, ব্যাপন। ডিফিউশন মনে রাখবে। এবার পরীক্ষাতে পড়েছিল যে কনস্টেবলে যে এলপিজি যে সিলিন্ডারে কোন গ্যাস থাকে? বিউটেন ও প্রোপেন। যদি পরীক্ষা এটা অপশন থাকে তরল বিউটেন ও আইসো বিউটেন, ঠিক আছে, এটাও হতে পারে। কিন্তু বিউটেন ও প্রোপেন তোমাদের সঠিক অ্যান্সার। যেটা থেকে তরল বিউটেন ও আইসো বিউটেন থাকে তো সেটাও দাগ দিতে পারো। এটা থাকলে ওটা থাকবে না, ওটা থাকলে এটা থাকবে না, এভাবে থাকবে। দেখো H+ এর উপস্থিতি ইলেকট্রন সংখ্যা কত? 0, ঠিক আছে। যখন একটা প্লাস দিবে তখন ইলেকট্রন সংখ্যা বেরিয়ে যাবে সেখান থেকে। ভিনিগারের রাসায়নিক নাম কি? দেখো ভিনিগার রাসায়নিক লঘু অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। যেটা রাসায়নিক সংকেত কি আছে তোমাদের? CH। হ্যাঁ দেখো কি আছে? CH3COOH এখানে লেখা আছে। তো ভিনিগারের রাসায়নিক নাম, ঠিক আছে, মনে রাখবে। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? লোথাল। লোথালে কিন্তু প্রথম ধান চাষ উৎপাদিত হয়, এটাই প্রশ্নটা কিন্তু পড়েছিল কনস্টেবলে। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? লোথাল, ঠিক আছে। প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ। সব থেকে পুরোনো যেটা বেদ আছে ঋগ্বেদ, ঠিক আছে, এটা মনে রাখবে, ঋগ্বেদ। এই প্রশ্নটা দেখো, তুমি দর্পণের সামনে 6 মিটার দূরে দাঁড়িয়েছিলে। দেখো তুমি 6 মিটার, এখান থেকে তোমার 6 মিটার দূরত্ব, ঠিক আছে, এখান থেকে 6 মিটার দূরত্ব, এখানে দর্পণ আছে, আর এখান থেকে তাহলে দর্পণের বিপরীত দিকেও 6 মিটার দেখাবে, তাই তো? তাহলে 6 মিটার, এদিকে যদি 6 হয় এদিকেও তাহলে 6। এবার তুমি দর্পণের দিকে 1 মিটার এগিয়ে গেলে, তুমি যদি এদিকে 1 মিটার আগে আসো তো এদিক থেকেও 1 মিটার এগিয়ে আসবে, তাই তো? তাহলে তোমার প্রতিবিম্বের দূরত্ব আগের থেকে কত কমলো? তাহলে আগে থেকে কত কমলো? আগে 6 আর এদিকে 6, 6 12 ছিল, তাহলে এখানে 1 কমে এলো, এখানে 1 কমে এলো, তাহলে 2 কমে এলো, তাহলে টোটাল কত কমলো? 2 কমলো, তাই তো? তাহলে 2 যদি কমে তাহলে টোটাল আগে থেকে কত কমলো? 10 ছিল, 12, 6 আর 6 12 ছিল, 12 থেকে 2 বাদ দিলে 10। এদিকে কত হচ্ছে? 5, এদিকে কত হবে? 5। মানে এখানে তোমার 6 ছিল, 1 মিটার কমে গেল, তাহলে 5 হবে। তাহলে প্রতিবিম্বের মাঝের দূরত্ব বলেছে 5 মিটার হবে, ঠিক আছে, 5 মিটার। 20 নম্বরের প্রশ্ন 5 মিটার। দেখো একটি আলোক রশ্মি দর্পণের তলের সঙ্গে কত কোণে আপতিত হলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হবে? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এটা মনে রাখবে, 45 ডিগ্রি কোণ যদি থাকে তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হবে। তারপরে এক ব্যক্তি সমতল দর্পণে দাঁড়িয়ে দেখলো যে তার প্রতিবিম্ব 10 মিটার দূরে আছে। হচ্ছে এক ব্যক্তি দাঁড়িয়ে দেখলো যে এটা যে প্রতিবিম্ব থেকে 10 মিটার দূরে আছে। এটা প্রতিবিম্ব, এদিকে 10 বলছে এখানে দাঁড়িয়ে যদি থাকে তাহলে এখান থেকে দেখতে গেলে কত মিটার? 10 মিটার দূরে আছে, ঠিক আছে। হচ্ছে দর্পণটি থেকে 10 মিটার দূরে আছে। দর্পণটি থেকে কত দূরে আছে? এই যে দর্পণ, ঠিক আছে, এই যে ব্যক্তিটা, তাহলে এখানে কত মিটার দূরত্ব? কত? 5 মিটার। তাহলে এখানে দূরত্বটা কত হবে? 5 মিটার। আলোকবর্ষ কি ধরনের একক? একটা আলোকবর্ষ হচ্ছে একটা মূল একক, যেটা আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক, ঠিক আছে। আলোকবর্ষের কিসের একক? দৈর্ঘ্য একক। দৈর্ঘ্য একটা কি? একটা মূল একক, ঠিক আছে। নিচের কোনটি ভেক্টর রাশি? তাহলে ভেক্টর রাশি সরণ, ঠিক আছে। সরণ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিগুলো কী কী সেগুলো তোমরা পড়ে নেবে একটু। তো দেখো ভেক্টর রাশি হচ্ছে, ভেক্টর রাশি কাকে বলে? যার মান এবং অভিমুখ 2 আছে তাকে ভেক্টর রাশি বলা হয়। এটা কিন্তু মনে রাখবে তোমরা, যে রাশির মান এবং অভিমুখ 2 আছে তাকে ভেক্টর রাশি বলা হয়, ঠিক আছে। একটি আয়তন, দেখো একটি আয়তকার পাথর খণ্ডের ভর 1200 কিগ্রা। পাথরটিকে 2 মিটার, এটা বেদ, ঠিক আছে, 2 মিটার বেদ এবং ক্ষেত্রফল 3 বর্গ মিটার হলে তার ঘনত্ব কত? দেখো একটা বাক্স আছে, ঠিক আছে, জায়গাটা বাক্স, একটু মাউসে ঠিকঠাক আঁকা হচ্ছে না। তো এটা বলছে ক্ষেত্রফল 3, ঠিক আছে, ক্ষেত্রফল 3 আর বেদ হচ্ছে কত? 2। তো তার ভর কত বলেছে? 1200, ঠিক আছে। তো 1200 যদি হয় তাহলে আমরা 1200 উপরে বসাবো, তাহলে তো আমরা তার ঘনত্ব পাবো, তাই তো? 1200 উপরে বসাবো।
তাহলে 1200 যদি ওপরে বসাই তো এটাকে কাট 3 দুগুণে 6, 6 দিয়ে কাটলে কত আসবে 200 আসবে। তাহলে অ্যান্সার এ হবে সঠিক উত্তর, 200 কিগ্রা ঘনমিটার। ঠিক আছে, যখন তোমার আয়তন যেটা আয়তন থেকে এখানে ভর বলেছে আর আয়তন আমরা বের করে নিলাম 3 দুগুণে 6 থেকে, এখানে যদি ঘনত্ব বের করে তাহলে ভর সংখ্যাকে আমরা আয়তন দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা এই পেয়ে যাব, ঘনত্ব পেয়ে যাব। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখব আমরা। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, এগুলো হচ্ছে আগের সালের কারেন্ট অ্যাফেয়ার, তাহলে এগুলো প্রয়োজন নেই তোমাদের। দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। কাশ্মীরের জন্য বর্ণিত আছে বিশেষ সংস্থা, বলছে নিম্নে কোনটি সঠিক নয়। ঠিক আছে, যেটা ভুল সেটা চিহ্নিত করতে বলছে। কাশ্মীরের জন্য বর্ণিত বিশেষ সংস্থা হচ্ছে 307, 370, এটা তো তোমরা জানো। মৌলিক অধিকার কথা আছে 12 থেকে 35, এটা তোমাদের একটু মুখস্থ করে রাখবে যে কোন ধারা কী আছে। ঠিক আছে, পরীক্ষাতে আসে এখান থেকে। নির্দেশমূলক নীতি আছে 36 থেকে 50। নাগরিক মৌলিক কর্তব্য, এটা পরীক্ষা পড়ে। মৌলিক কর্তব্য কত ধারায় আছে? মৌলিক কর্তব্য আছে 51 নম্বর ধারায়। ঠিক আছে, মৌলিক কর্তব্য। তারপরে চলো, কোন তারিখে ভারতীয় সংবিধান কার্যকারিতা হয়? চলো, এইটা পরীক্ষা পড়েছিল কনস্টেবলে, যে 26শে জানুয়ারি 1950 সালে। তো প্রথমে গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে, আর সেটা কার্যকারিতা হয় 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, মনে রাখবে। মানবদেহে কোথায় আইসোলেটেন বা অফিসে ল্যাঙ্গার হ্যাসন পাওয়া যায়? অগ্নাশয়ে, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা এনটিপিসি পরীক্ষা, আরবি এনটিপিসি পরীক্ষা পড়েছিল, যেগুলো পড়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অঙ্কোলজি চিকিৎসার জন্য কী সম্বন্ধিত? অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, মনে রাখবে, ক্যান্সার সম্পর্কিত। তারপরে দেখো, চেনাবিল পারমাণবিক বিপর্যয় ঘটে কত সালে? কোথায়? চেনারবিল পারমাণবিক বিপর্যয় ঘটেছিল রাশিয়ায়। কত সালে? 1986 সালে। আমরা এগুলো কালেক্ট করে রেখেছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। ঠিক আছে, চেনারবিল পারমাণবিক বিপর্যয় ঘটেছে কত সালে? 1986 সালে। কোথায়? রাশিয়ায়, মনে রাখবে। ঠিক আছে, রাশিয়ায়। দেখো, নিম্নলিখিত কোন ভিটামিনের রোগটিতে ভিটামিন এর অভাবে হয়? ভিটামিন এর অভাবে কী হয়? ভিটামিন এর অভাবে কী হয়? ভিটামিনের অভাবে রাতকানা হয়। রক্তলোপতা ভিটামিন কে। ঠিক আছে, বেরি ভিটামিন বি এর অভাবে। এগুলো একটু মনে রাখবে। জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। জীববিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে, মনে রাখবে। নবীনকরণ শক্তি হচ্ছে বায়ু প্রভাবের শক্তি, যেগুলো নবীনকরণ, যেগুলো আবার সৃষ্টি করা যায় সেগুলো হচ্ছে বায়ু শক্তি, নবীনকরণ সৃষ্টি, যেগুলো ফুরাবে না। মানবদেহে পায়ে নিম্নলিখিত কোন হাড়টি পাওয়া যায় না? তাহলে পাওয়া যায়, দেখো পাওয়া যায় হচ্ছে টিবিয়া পাওয়া যায়, ফিমার পাওয়া যায়, যেগুলো তো জানো, যেখানে ফিবিওলা পাওয়া যায়। হিউমারাসটা পাওয়া যায় না। ঠিক আছে, হিউমারাস এটা পাওয়া যায় না। তো হিউমারাসটা পাওয়া যায় না মানবদের পায়ে থাকেন। এবার যদি পরীক্ষা থাকে সবথেকে বড় হাড় কোনটি? ঠিক আছে, বড় হাড় যেটা আছে ফিমার, আর সবথেকে ছোটো হচ্ছে স্টাফিস। সবথেকে ছোটো হাড়টার নাম কি? স্টাফিস। চলো আমরা অঙ্কতে চলে এসেছি, তাহলে আমরা অঙ্কটা একটু সলিউশন করব। তো 41 নম্বর অঙ্কটা দেখো কীভাবে করতে হবে। দেখো এখানে কি আছে, আমরা দুইটা পার্ট পাচ্ছি এখানে। দেখো এটা এ আর একটা 3.7, এটা বি। ঠিক আছে, তাহলে এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। দেখো এখানে সরি, এটা না, দেখো এটা এ ধরবো। ঠিক আছে, এটা বি, তাহলে এইটা এ স্কোয়ার মানে ডবল আছে, দেখো এটা বি স্কোয়ার আর 2ab। তাহলে কার ফর্মুলা? আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা যদি ফর্মুলা করা হয় তা 3.7 প্লাস 2.3, তাহলে এটা তারপরে স্কোয়ার, তাই তো। আর এখানে কী পাবো? এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটার সঙ্গে এটা যোগ করে দিলে কত হবে? 8 আসবে। 8 আসবে, স্কোয়ার মাইনাস মাইনাস 4.6 এর সঙ্গে 3.6 বিয়োগ দিলে কত হবে? 1.2। ঠিক আছে, এবার হচ্ছে কি তোমরা এই দুটোকে যোগ করে দাও। ঠিক আছে, 3.7 আর 2.3, তাহলে এখানে যোগ দিলে কত আসবে? 0.656 আসবে, তাই তো। 6/8 - 2 থেকে বিয়োগ দিলে কত আসবে? 6 -
8, তাই তো? তো 6 - 8 আসবে। তাহলে আমরা এখানে কাটাকাটি যদি করি তাহলে সরি এখানে গুণ দিতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো 6 দ্বিগুণিত এইটা গুণ, ঠিক আছে? তাহলে এখানে এটা গুণ যদি দিই, ওপরে যদি আমরা স্কোয়ার, 6-এর পর স্কোয়ার, এটার পর স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার ছিল, ঠিক আছে? আর এখানে 8 গুণিত 1.2। অঙ্কটা একটু গিজিমিজি হয়ে গেলো, তাই তো? চলো আমরা একটু ভালো করে করি অঙ্কটা। তাহলে দেখো, এটা এ, এটা বি, তাহলে এটার সঙ্গে এটা যোগ করে দাও। তাহলে ফর্মুলা যেহেতু, তাহলে এখানে কত আসবে? এখানে যদি যোগ করা হয় 6 আসবে, 6-এর পর স্কোয়ার, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটা। আর এখানে কত আসবে? এটার সঙ্গে এটা যোগ দিলে কত আসবে? 8 আসবে, তাই তো? আর এটার সঙ্গে এটা গুণ বিয়োগ দিলে কত আসবে? গণিত 1.2, এই তো অঙ্ক। তাহলে এখানে 36 দিলে কত হবে? 36। এভাবে শর্টকাটে করলে একটু সুবিধা হবে। 8 গুণিত 1.2, তাই তো? 1.2। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কী আসবে? এখানে 6 6 36 আর 0.2, ঠিক আছে? এভাবে কাটাকাটি করলে আমরা এখান থেকে, তো এখানে পড়ে থাকবে আমাদের উপরে, তো এখানে 2 আছে। তাহলে এখানে আমরা যদি দশমিক উঠে দিয়ে উপরে 10 দেবো, তো 10 দিয়ে দিকে কাটলে কত আসবে? 5। তাহলে কী পাচ্ছি আমরা? ওপরে 5 আর 6 30, আর নিচে কত? 8, তাই তো? তাহলে এখানে করলে কত হবে? 3 পূর্ণ 3 দুগুণে 6, 3 8 24, 24 6/8, এটাকে কাটাকাটি করলে 3/4। তাহলে উত্তর আসবে 3 পূর্ণ 3/4। তাহলে 3 পূর্ণ, অপশান এ হবে সঠিক উত্তর। যেহেতু একটু ক্যালকুলেশানে একটু এটা, তাহলে একটু শর্টকাটে করলে একটু অঙ্কটাতে তোমাদের সুবিধা হবে, টাইম নষ্ট হবে না। আর একটু বড় করতে গেলে একটু সমস্যা হবে। দেখো তারপরে অঙ্ক কি বলেছে? 67-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে? তাহলে 67টাকে আমরা করি, বর্গমূল করি। তাহলে 67 আমরা 2টা দিয়ে ভাগ করলে 8 8 64, তাই তো? এটা আমরা 2টা শূন্য নামিয়ে দিলাম। তাহলে এখানে কত বিয়োগ দিলে কত আসবে? 3, আর এখানে 1, সরি 300। 8 8 দুগুণে 16, এখানে 16 হবে। এখানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করলে কত? 162, 4 6 দুগুণে 12, 2, এখানে 2 একে 2 3, তাহলে 324 আসছে। তাহলে এখানে এখনও 24 যোগ করলে কিন্তু পূর্ণবর্গ হবে। তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর। যদি 24 আমরা যোগ করে দিই তাহলে 82 স্কোয়ার হবে, তাই তো? তারপর নেক্সট অঙ্ক কী আছে? মান নির্ণয় করো। এই অঙ্কগুলো পরীক্ষাতে তোমাদের দেয়, কিন্তু এগুলো সব একটু গোলমাল লাগিয়ে দেয়। এখানে অঙ্কটা একটা সোজাভাবে নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেবো আজকে। দেখো তো এটার থেকে এটা ডিফারেন্সটা কত? 2, তাই তো? 2 তো। আর এখান থেকে ডিফারেন্স হচ্ছে কত? এখান থেকে দেখো এখানে নিচে কত আছে? 3। তাহলে এই 3 যদি নিচে থাকে, তো আমার সব সময় তো 3কে আমরা কিন্তু কাটতে পারবো না। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, সব উপর নিচে করে কেটে যাবে, 3 কাটা যাবে না। আর 99 থেকে 2 যোগ করলে কত আসবে? 100, এটা আসবে 1, আর নিচে কত থাকবে? এই 3টা নিচে পড়ে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? এটার সঙ্গে এটা ডিফারেন্স কত? 2 999 সঙ্গে 2 যোগ করে দিবে, তাহলে কত? 1001 আসবে, আর এই 3টা নিচে বসিয়ে দিবে। শর্টকাটের নিয়ম একবারই, ঠিক আছে? তুমি যেভাবেই করো উত্তর এটাই আসবে। অঙ্কটা দেখে লাগে বড়, কিন্তু অঙ্কগুলো ছোটো, খুব একটু লজিকভাবে করতে গেলে খুবই ছোটো। দেখো 3টি কমলালেবু বিক্রি করে 4টি কমলালেবু ক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে 3টি কমলালেবু বিক্রি করার পরে আমরা এখানে কিন্তু একটা কমলালেবু লাভ করছি, তাই তো? তাহলে এখানে 3টি বিক্রি করে কয়টা লাভ হচ্ছে? একটা। তাহলে 100টা বিক্রি করলে কতটা লাভ হবে? তাহলে এটাতে কাটলে কত আসবে? 33 পূর্ণ 1 3, 33 পূর্ণ 1 3। যদি আমরা এটা যে ভাগ করি 100কে 3 দিয়ে, তাহলে 33 পূর্ণ 1 3%, 100 টাকা এতটা লাভ হবে। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? দেখো অমল দুটি গাড়ি প্রত্যেকটি 30,000 টাকা বিক্রি করে 30% লাভ এবং অপরটি 30% ক্ষতিতে বিক্রি করা হলে তার শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে বলছে কি, এখানে কি বলছে? দুটো গাড়ি আছে, 30,000 টাকা বিক্রি করে, একটাতে 30% লাভ এবং অপরটিতে 30% ক্ষতি। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো দুইটাতে কিন্তু 30% লাভ 30% ক্ষতি, তাহলে 30 গুণিত 30 করে দেবো আমরা, ঠিক আছে? বাই 100। একটা শূন্য কেটে দিলাম। তাহলে উপরে কত পড়েছে? 9। তাহলে এখানে 9% কিন্তু ক্ষতি হবে, ঠিক আছে? তাহলে 9% ক্ষতি, অপশান সি হবে সঠিক উত্তর।
দেখো, কোনো এক ব্যক্তির কাছে 1 টাকা, 5 টাকা ও 10 টাকা নোট মিলিয়ে মোট 480 টাকা আছে। যদি সমান সংখ্যক প্রতিটি ধরনের নোট থাকে তাহলে মোট কত সংখ্যক নোট আছে? তাহলে এখানে অঙ্কটা দেখো কী আছে, তাহলে অঙ্ক দেখে তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু বলেছে যদি সমান সংখ্যক প্রতি ধরনের নোট, সমান সংখ্যক বলে দিয়েছে, এই কথাটা কিন্তু মনে রাখবে। অঙ্কের মধ্যে এই ভাষাগুলো কিন্তু দিয়ে দেয়, তখন কিন্তু উত্তর মেলাতে পারো না। যদি 1 টাকাগুলো এক্সট্রা থাকে তাহলে এক্স টাকা হবে, তাই তো? তাহলে আমরা যদি এক্স দিয়ে করি তাহলে এক্স হবে, তারপরে 5গুলো 5x, 10 একই সংখ্যা নোট আছে তো, তাই তো, 10x, তাই তো? এই টাকাটার যোগগুলো কত হবে? 480, তাই তো? এখানে কত হবে? 16 হবে, তাই তো? 16 আমরা এখানে যদি 16x হবে যোগ করলে, আর এখানে কত? 480, ঠিক আছে? এই 16 দিয়ে এটা কাটলে কত হবে? 3 16 48, 3 আর 30, তাহলে এখানে x সমান কত আসছে? 30। এবার বলছে সমান সংখ্যক নোট আছে, তা 30 x সমান 30 যদি, তাহলে 3টেতে কিন্তু সমান সংখ্যক নোট আছে, তাই 30কে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3 3 90। এই অঙ্কগুলো কিন্তু তোমরা একটু ভাষাটা একটু না বুঝতে পারলে অঙ্ক কিন্তু সলিউশন করতে পারবে না। হয়তো অঙ্ক সলিউশন করবে কিন্তু অ্যান্সার আসবে না ঠিকঠাক করে। একটু অঙ্কটা ভালো করে বুঝবে। দেখো, প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার তুলনায় যথাক্রমে 30%। তো এখানে যেটা বলছে, তারপরে দেখে নিই আমরা কী বলছে। দেখো, প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার তুলনায় 30% এবং 37% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় কত? তাহলে এখানে দেখো কি বলেছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি 100 হয়, দেখো ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 70, দ্বিতীয় সংখ্যাটা কত? 37% কম, তাহলে কত? 63। তো বলেছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার তুলনায় কত কম? দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার তুলনায় কত শতাংশ, তাই তো? তাহলে এখান থেকে ডিফারেন্সটা কত? এটার সঙ্গে এটা ডিফারেন্স কত? 7। কততে? প্রথম সংখ্যা কত? 70, আর এখানে 100 গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার তুলনায় কত? এই 0 0 কেটে দিলাম, এই 7 দিয়ে কাটলে কেটে দিলাম, 7 7 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো? 10%। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট অঙ্ক চলো। এই অঙ্কগুলো দেয় কিন্তু আমাদের পড়ার সময় থাকে না বলে অঙ্কগুলো অ্যাভয়েড করি। দেখো, জ্যোৎস্না এ স্থান থেকে বি স্থান গেল, মানে একটা স্থান থেকে আরেকটা স্থান, এটা এ স্থান, এটা বি স্থান, হেঁটে, এবং বি স্থান থেকে এ স্থানে হেঁটে সাইকেলে চেপে এলো। একত্রে ক ঘন্টা লাগছে? একবার গেল, ঠিক আছে, একবার গেল, একবার হেঁটে এলো, কতক্ষণ সময় লাগছে? 4 ঘন্টা 30 মিনিট। এবার বলছে কি, যাওয়ার সাথে 4 ঘন্টা 30 মিনিট, এই স্থান থেকে বি স্থানে হেঁটে যেয়ে বি স্থান থেকে এই স্থানে হেঁটে ফিরে আসতে 5 ঘন্টা 40 মিনিট লাগছে। দেখো, 5 ঘন্টা 40 মিনিট সমান কত? 5 ঘন্টা 40 মিনিট সমান কত? 5 6 30, 300 300 340 মিনিট, তাই তো? এটা কিন্তু হেঁটে যেতে আসতে সময় লাগছে, তাহলে একবার হাঁটতে কতক্ষণ সময় লাগবে? এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 170 মিনিট, ঠিক আছে? 170 মিনিট, এটা কালারটা চেঞ্জ করে নি, তাহলে 170 মিনিট, ঠিক আছে? এখানে কিন্তু বলছে কি যে পুরো যাত্রাটি যে সাইকেলে চেপে করলে তার কত সময় লাগবে? তাহলে পুরো যাত্রা, এখানে কিন্তু সাইকেলে চেপে আর হেঁটে যেতে এতটা সময় লেগেছে, 4 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তাই হেঁটে যেতে সময় লাগছে কত? 170 মিনিট, তাহলে 4 ঘন্টা 30 মিনিট কত? 424, 4 ঘন্টা 30 সমান কত? 424, 240, আর এখানে 30 মিনিট যোগ, তাই তো? তাহলে কত আসবে? 270। এবার হেঁটে যেতে কত সময় লাগছে? 170, তাহলে 170 বাদ দিয়ে দাও, তাহলে 100 আসবে। এটা 100, একবার সাইকেল চালিয়ে যেতে কতক্ষণ সময় লাগছে? 100 মিনিট, তাহলে দুবার যাওয়া আসা করলে কত হবে? তাহলে 200 মিনিট, তাই তো? 200 মিনিট সমান কত? 200 মিনিট সমান 3 ঘন্টা 20 মিনিট, তাই তো? 3 6 18, 3 ঘন্টা 20 মিনিট। তাহলে উত্তর কী হবে? অপশান এ হবে সঠিক উত্তর, 3 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? বুঝতে পেরেছো অঙ্কটা? তারপরে দেখো 49 নম্বর অঙ্ক কী বলছে। নজন পুরুষ, 5 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 19 দিনে করতে পারে, তাহলে 3 জন পুরুষ ও 6 জন মহিলা কাজটি কত দিনে করবে, ঠিক আছে? তো দেখো, 5 জন পুরুষ সমান, এখানে দেবো আমরা, এখানে 5 জন পুরুষ সমান 9 জন মহিলা, তাহলে 3 জন পুরুষ আছে, আমরা সব মহিলাতে নিয়ে চলে আসি, তাহলে 1 জন পুরুষ সমান কতজন মহিলা? 9/5 জন, তাহলে 3 জন সমান কত? 3 দিয়ে উপরে গুণ করে দিলাম, তাহলে 3 9 27/5,
5, ঠিক আছে। এটা হচ্ছে মহিলা, 3 জন পুরুষ সমান এতজন মহিলা, ঠিক আছে, এতজন মহিলা। এবার হচ্ছে কি এখানে কিন্তু 6 জন মহিলা আবার কিন্তু কাজ করছে, তাহলে এখানে 6 যোগ দিয়ে দেবো আমরা, তাহলে এটা 30, 5 × 30, 27 প্লাস 5 × 30, তাহলে কত আসবে 57/30, এটা যোগ করলে 57/30 আসবে, ঠিক আছে, এতজন মহিলা। তো এবার ব্যাপারটা হচ্ছে কি 9 জন মহিলা কাজ করতে কত 19 দিন সময় লাগে, তাহলে এতজন মহিলা কাজ করতে কতদিন সময় লাগবে, তাহলে 9 জন মহিলা কতদিন লাগছে 19 দিন, তাহলে 57/30 যদি দিন দেওয়া হয় তাহলে কতদিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে এখানে এটা ব্যস্ত সম্পর্ক হবে, যত লোক সংখ্যা বাড়বে দিন সংখ্যা কমবে, তাই তো। তাহলে 19 × 9 × 30, আর নিচে কত হবে 57। এখানে তোমরা কাটাকাটি যদি করো, কাটাকাটি করলে কত আসবে, সরি 30 না, এটা 5, এটা 5 হবে, হ্যাঁ, এই লসাগু যে 5 আছে 5 হবে, তাহলে এখানে 5 হবে। 3 × 19 কত, 3 × 19 57, 3 × 3 = 9, এই আমি 30টা ভেবে নিয়েছিলাম তার জন্য। তো 3 × 3 = 5, 3 পরে আছে 3 × 5 = 15, তাহলে 15 দিন সময় লাগবে। তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে ওই অঙ্কটা, ঠিক আছে। তারপরে দেখো 1 থেকে 50-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলি গড় কত। তো বিজোড় সংখ্যা কটা আছে, 25টা আছে, তাই তো। তাহলে বিজোড় সংখ্যা গড় যদি বলে তাহলে এস সমান বিজোড় সংখ্যা, এখানে একটা ফর্মুলা আছে n² n কেটে দিলাম, তাহলে n সমান কটা সংখ্যা আছে 25টা, তাহলে বিজোড় সংখ্যা গড় কত 25, ঠিক আছে, এরকম আছে। আমরা 51 থেকে পরের দিন আমরা অঙ্ক করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।